আসুন ২৮শে নভেম্বরের আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রশ্নপত্রটা একটু কাটাছেঁড়া করা যাক। শুধু উত্তর মেলানো নয়, বরং প্রশ্নগুলোর আড়ালে আসল প্যাটার্নটা কি সেটা বোঝার চেষ্টা করি। এটাকে শুধু একটা বিশ্লেষণ না ভেবে চলুন একটা ধাঁধা ভাবি, যেটা আমরা সবাই মিলে সমাধান করব। দেখুন, শুধু সঠিক উত্তরটা কি তা জানলেই কিন্তু হবে না। আসল ব্যাপার হলো প্রশ্নটা কেন করা হলো, পরীক্ষকরা ঠিক কি জানতে চাইছেন। এই প্যাটার্নটা যদি একবার ধরে ফেলা যায়, তাহলে কিন্তু পরের পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নেওয়াটা অনেক সহজ হয়ে যায়। তো চলুন গভীরে গিয়ে দেখি ঠিক কোন কোন বিষয়গুলোতে জোর দেওয়া হয়েছিল। আচ্ছা, প্রথমেই আসা যাক কারেন্ট অ্যাফেয়ার্স সেকশনে। এবারের পেপারে দেখা গেল জাতীয় স্তরের সম্মান বা আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ের মতো টপিক থেকে কিন্তু একদম সরাসরি প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। এর থেকে একটা জিনিস পরিষ্কার, সাম্প্রতিক ঘটনাগুলো শুধু পড়লেই হবে না, সেগুলোর ওপর কড়া নজর রাখতে হবে। যেমন ধরুন, একটা প্রশ্ন এসেছিল, সরাসরি একটা সংখ্যা তুলে দিয়ে প্রশ্ন। সংখ্যাটা হলো ১৩৯। কিসের সংখ্যা এটা? এটা হলো ২০২৫ সালে মোট যতজনকে পদ্ম পুরস্কার দেয়া হয়েছে তার সংখ্যা। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। পরীক্ষকরা শুধু এই সংখ্যাটা জেনেই সন্তুষ্ট হননি, তারা চেয়েছিলেন আরও ভেতরের খবর। এই যে মোট ১৩৯টা পুরস্কার, এর ব্রেকডাউনটা দেখুন। পদ্মবিভূষণ পেয়েছেন ৭ জন, পদ্মভূষণ ১৯ জন, আর পদ্মশ্রী পেয়েছেন ১১৩ জন। মানিটা কি দাঁড়ালো? শুধু মোট সংখ্যাটা মুখস্থ করলে চলবে না, এর ভেতরের ভাগগুলোও জানতে হবে। তার মানে পড়ার সময় আমাদের আরেকটু গভীরে যেতেই হবে। বেশ, জাতীয় পুরস্কারের পর এবার একটু আন্তর্জাতিক পরিসরে যাওয়া যাক। এখানেও একটা সংখ্যাভিত্তিক প্রশ্ন। সংখ্যাটা ৩৮। এটা হলো ২০২৪ সালের কারাপশন পারসেপশন ইন্ডেক্স বা দুর্নীতি ধারণা সূচকে ভারতের স্কোর। গ্লোবাল র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থানটা ঠিক কোথায় সেটা বোঝার জন্য এই ডেটাটা কিন্তু খুব জরুরি। তুলনাটা করলেই ব্যাপারটা আরও পরিষ্কার হবে। দেখুন, যেখানে ডেনমার্কের মতো দেশের স্কোর ৯০, সেখানে ভারতের স্কোর ৩৮। এই যে একটা তুলনামূলক চিত্র, এটা মাথায় রাখাটা খুব দরকারি, কারণ এখান থেকেই বোঝা যায় আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের অবস্থানটা ঠিক কেমন। আচ্ছা, এবার আসি ফিজিক্সে। ফিজিক্সের প্রশ্নগুলো দেখে একটা জিনিস খুব পরিষ্কার বোঝা গেছে, পরীক্ষারা কিন্তু শুধু বইয়ের সূত্র জানতে চাননি, তারা দেখতে চেয়েছেন যে সেই সূত্রগুলো আমাদের চারপাশের বাস্তব জীবনে কিভাবে কাজ করে। সোজা কথায়, শুধু মুখস্থ করে লাভ নেই, আসল জিনিসটা হলো প্রয়োগ। যেমন ধরুন, নিউটনের প্রথম সূত্র, মানে ওই যে জার্ডের সূত্র, এটা তো আমরা সবাই স্কুলে পড়েছি, তাই না? কিন্তু পরীক্ষকরা এই অতি পরিচিত সূত্রটাকেই এমন একটা বাস্তব উদাহরণের মধ্যে দিয়ে জিজ্ঞাসা করেছেন, যেটা বেশ মজার। চলুন দেখি প্রশ্নটা ঠিক কী ছিল। প্রশ্নটা ছিল অনেকটা এই রকম: একটা ফুটবলের শট মারলে সেটা অনেক দূরে চলে যায়, কিন্তু ওই একই জোরে একটা পাথরের লাথি মারলে পায়ে চোট লাগে। কেন? উত্তরটা কিন্তু লুকিয়ে আছে ওই জাড্ডের মধ্যেই। ফুটবলের ভর কম, তাই ওর জাড্ডও কম, ওকে নড়ানো সহজ। অন্যদিকে পাথরের ভর অনেক বেশি, তাই তার জাড্ডও বেশি, ওকে নড়ানো অনেক কঠিন। দেখুন, জাড্ডের মতো একটা কনসেপ্ট বোঝার জন্য এর থেকে ভালো উদাহরণ আর কি হতে পারে? ফিজিক্স থেকে আরও একটা প্রশ্ন ছিল রোধাঙ্ক বা রেজিস্টিভিটি নিয়ে। প্রশ্নটা হলো, তাপমাত্রা বাড়লে ধাতুর রোধাঙ্ক বেড়ে যায় কেন? ব্যাপারটা খুব সহজ। ভাবুন, একটা করিডর দিয়ে কেউ দৌড়ে যাচ্ছে। যদি করিডরটা খালি থাকে, সে সহজেই চলে যাবে, কিন্তু যদি অনেক লোক ছোটাছুটি করে, যেতে অসুবিধা হবে। ঠিক তেমনি তাপমাত্রা বাড়লে ধাতুর পরমাণুগুলো বেশি কাঁপতে শুরু করে, ফলে ইলেকট্রনদের যেতে বাধা দেয়, আর এই বাধাই হলো রোধ। একদম সহজ, তাই না? এবার লাইফ সায়েন্স বা জীবনবিজ্ঞান, এখানেও কিন্তু একই ট্রেন্ড। কোষ বিভাজন, রাসায়নিক বিক্রিয়া, এইসব একেবারে বেসিক বা মৌলিক জায়গা থেকে প্রশ্ন এসছে। এর থেকে একটাই সিগন্যাল পাওয়া যায়, বেসিক কনসেপ্ট কতটা মজবুত, পরীক্ষকরা সেটাই দেখতে চাইছেন। যেমন মাইটোসিস আর মায়োসিসের মধ্যে পার্থক্য। অনেক পার্থক্য থাকলেও সবচেয়ে বড় আর সহজ পার্থক্যটা কি? সংখ্যায়। মাইটোসিসে একটা প্যারেন্ট সেল থেকে দুটো ডটার সেল তৈরি হয়, আর মায়োসিসে একটা থেকে চারটে। পরীক্ষায় কিন্তু সরাসরি এই সংখ্যার ওপরই প্রশ্নটা ছিল, সুতরাং এই মূল পার্থক্যটা মনে রাখাটা মাস্ট।
এরপর একটা হোয়াট ইফ বা কি হবে যদি টাইপের প্রশ্নটা হলো, যদি একটা ফুলের গর্ভমুণ্ড বা স্টিগমা কেটে বাদ দেওয়া হয় তাহলে কি ঘটবে। এটা একটা চেইন রিঅ্যাকশনের মতো। প্রথমত, পরাগরেণু এসে বসার জায়গাই পাবে না, আর পরাগরেণু বসতে না পারলে পরাগ নালিকা তৈরি হবে না, ফল নিষিক প্রক্রিয়াটাই হবে না, মানে পুরো সিস্টেমটাই ব্রেকডাউন করবে। কেমিস্ট্রি থেকে একটা ক্লাসিক প্রশ্ন ছিল, একটা দুর্বল ক্ষার আর একটা শক্তিশালী অ্যাসিড যদি মেশানো হয় তাহলে যে দ্রবণটা তৈরি হবে তার প্রকৃতি কি হবে। এখানে কে বেশি শক্তিশালী? অ্যাসিড। তাই শেষ পর্যন্ত দ্রবণটাও অ্যাসিডিক বা আম্লিক প্রকৃতিরই হবে। আর অ্যাসিডিক মানে হল এর পিএইচ হবে 7-এর কম। এটাই হলো মূল যুক্তি। তো এতক্ষণে আমরা পরীক্ষার প্যাটার্নটা অনেকটাই ধরে ফেলেছি, তাই না? কিন্তু কিছু প্রশ্ন ছিল বেশ রহস্যময়, মানে প্রশ্নগুলো অসম্পূর্ণ বা সেগুলোর সঠিক উত্তর খুঁজে পাওয়াটা একটু কঠিন। চলুন সেই প্রশ্নগুলো একবার দেখে নিই। আর এখানে কিন্তু সবার সাহায্য প্রয়োজন হবে। যেমন সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল বা স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যমাত্রার বৃদ্ধি নিয়ে একটা প্রশ্ন ছিল। অপারেশন ব্রহ্মোস নিয়েও একটা প্রশ্ন ছিল। এ ধরনের আরও কিছু প্রশ্ন ছিল যেগুলো ঠিক পরিষ্কার নয়। এই প্রশ্নগুলোর সঠিক উত্তর বা এ সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই কমেন্টে জানানো যেতে পারে। সবাই মিলে আলোচনা করলে হয়তো এই ধাঁধাগুলোর সমাধান হয়ে যাবে। পরীক্ষা দিয়ে বেরিয়ে আসা একজনের মতামতটা ঠিক এই রকম ছিল যে জেনারেল অ্যাওয়ারনেস বেশ কঠিন ছিল, 7-8টার বেশি করা যাচ্ছিল না, তবে সায়েন্স ভালো ছিল, আর অঙ্ক আর রিজনিং তো সহজই ছিল। এই কথাটা শোনার পর হয়তো অনেকেরই মনে হবে, আরে আমিও তো ঠিক এটাই ভাবছিলাম। এই ধরনের ফিডব্যাক থেকে কিন্তু পরীক্ষার সামগ্রিক কঠিনতার একটা আন্দাজ পাওয়া যায়। তাহলে সবশেষে প্রশ্নটা এটাই দাঁড়ায় যে এই পুরো বিশ্লেষণ থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষাটা কি? নিজেদের প্রস্তুতির কৌশলে ঠিক কোন পরিবর্তনটা আনা দরকার, এই প্রশ্নটা নিয়ে একটু ভাবা দরকার। কারণ দিনের শেষে সঠিক স্ট্র্যাটেজি বা কৌশলই কিন্তু বাকিদের থেকে এগিয়ে যাওয়ার আসল চাবিকাঠি।